তোষামোদ নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর কাবিল প্রশ্নগুলো সহজ। এই অনুষ্ঠানে আমরা চলমান ঘটনার নানান তথ্য ও বক্তব্য তুলে ধরি, অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। আমাদের আজকের আলোচনার বিষয়, তরুণদের রাজনীতি কতটা জনপ্রিয় হলো। এসব বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এবং আমাদের সঙ্গে আছেন ইউথ লিডার ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর রাকিব আল হাসান। আপনাকেও স্বাগত। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আলোচনা শুরু করতে চাই এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার আপনাকে দিয়ে। জুলাই গণ অভ্যুত্থান 2024-এর পরবর্তী সময়ে রাজনীতিতে তরুণদের একটা উত্থান দেখা গিয়েছিল বা তরুণদের আগ্রহ তুঙ্গে উঠেছিল। ধীরে ধীরে সেই আগ্রহ আবার ফিকে হতে শুরু করেছে এবং আপনারাও জাতীয় নাগরিক পার্টি একটি দারুণ সম্ভাবনা জাগিয়ে রাজনীতির মাঠে এসেছিলেন। নির্বাচনের বেশ কয়েক মাস আগেই সেই সকল সম্ভাবনা অনেকটাই মেলাইন হয়ে গেছে। আগামী দিনের যে রাজনীতি এবং আপনারা যারা বিরোধী দলে আছেন এবং যারা ক্ষমতাসীন হয়ে রাজনীতি সরকারে আছে, তাদের সব পক্ষেরই কিন্তু তরুণদের একটা যে জয় জয়কার, সেখান থেকে সরে এসে আবারও সেই পুরনো দিকেই আপনারা সবাই হাঁটছেন। এখানে আসলে তরুণরা আবারও মুখ ফিরিয়ে নিবে কিনা বা নিয়েছে কিনা ইতোমধ্যে, যেই কারণে আপনারা হোঁচট খেলেন। আপনাকে ধন্যবাদ। এখানে মানে আপনার নিজস্ব কিংবা কিছু প্রচলিত দৃষ্টিভঙ্গিও আছে আপনার এই বক্তব্যে, যেমন হোঁচট খেয়েছে কিনা, তারপর তরুণরা মুখ ফিরিয়ে নিয়েছে কিনা, ইতিমধ্যে ফেল করেছে কিনা। আমার কাছে মনে হয় যে এগুলো বলার জন্য আরও সময় আমাদেরকে দেখতে হবে, কারণ সব মিলিয়ে সব কিছুর পরেও এই গণ অভ্যুত্থানের পরে আজকে পর্যন্ত এটা এখনও সাকুল্যে 1.5 বছর আমরা এখনও এটার মধ্যে আছি এবং একটা নতুন ধরনের রাজনীতি, সেটা তরুণ বৃদ্ধ সব কিছু মিলিয়ে নতুন ধরনের রাজনীতি এখনও এটা শেপ নিচ্ছে। পুরোপুরি শেপ নেওয়াটা, এটা আপনি জানেন যে একটা 50-60 বছরের একটা রাষ্ট্র, সেখানে এক ধরনের রাজনীতি চলে এসছে, এটার মধ্য দিয়ে জায়গা করা, নতুন একটা রাজনীতিকে জায়গা করা, এটা 1-2-3 দিনের ব্যাপার না, এটা একটা সময় লাগে এবং সেখানে সেইটাতে আমরা যাচ্ছি এবং সেখানে আপস অ্যান্ড ডাউনস আছে, তরুণদেরও অনেক জায়গায় মানে সেটব্যাক আছে, আবার সামনে এগিয়ে যাওয়া আছে, এগুলো মিলিয়ে আছে। এখন তুলনাটা হয় খুব অসম। ধরেন আপনি যদি বিএনপিকে স্ট্যান্ডার্ড ধরে এনসিপির তুলনা করেন, তাহলে অবশ্যই বিএনপির তুলনায় এনসিপি অনেক জায়গায় পিছিয়ে থাকাটাই স্বাভাবিক, কারণ বিএনপি একটা 50 বছরের দল আর এনসিপি হচ্ছে মানে এখনও মাত্র এই 1 বছর হলো। কিংবা ধরেন নেপালের সাথে তুলনা করা হয় বাংলাদেশকে, ইদানিং এই কথাটা আবার এসছে যখন নেপালের উদাহরণ দিই, কিন্তু নেপালের সাথে বাংলাদেশের তুলনা করা যাবে না অনেকগুলো কারণে। একটা কারণ হচ্ছে যারা এবার ক্ষমতা এসছে নেপালে, তাদেরকে বলা হচ্ছে গণ অভ্যুত্থানের দল। এটা কিন্তু ফ্যাকচুয়ালি সত্য না। মানে এই দলটা গণ অভ্যুত্থানের আগে থেকেই ছিল এবং তারা 2022 সালের নির্বাচনে 10% এককভাবে ইলেকশন করে 10% ভোট পেয়েছিল। এবং তাদের যিনি ওই যে তরুণের কথা আমরা এখন শুনছি, বালেন শাহ, তিনি কিন্তু, আপনি যদি নেপালের তরুণদের সাথে কথা বলেন যারা গণ অভ্যুত্থান করেছে, তিনি কিন্তু গণ অভ্যুত্থানের নেতা না। তিনি আগে থেকেই পরিচিত একজন হিপ হপ আর্টিস্ট ছিলেন, মানে আগে থেকেই তার একটা পরিচিতি ছিল। তিনি যেটা করেছেন, তিনি এই আরএসপি যে দলটা, সেই দলে যোগ দিয়েছেন এবং নেপালে নির্বাচনটা হয়েছে মোস্ট ইম্পর্টেন্টলি গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির সাথে গণ অভ্যুত্থানের বিপক্ষের শক্তির। যাদেরকে গণ অভ্যুত্থানে পরাজিত করা হয়েছিল তারা একদিকে, আর গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি আরেকদিকে। বলে স্বাভাবিকভাবে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি জিতেছে। এখন বাংলাদেশে বলা হচ্ছে যে নেপালে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি জিতলো, বাংলাদেশে জিতলো না। এটা বলার মানে, এটা ইন্টারেস্টিংলি বিএনপির লোকজন বলে। তো বিএনপি কি মনে করে যে তারা গণ অভ্যুত্থানের বিপক্ষের শক্তি? বিএনপি এরকম বলেছে, বলে সোশ্যাল মিডিয়ায়। হ্যাঁ, প্রচুর এরকম আমরা দেখতে পাচ্ছি এই ধরনের বিশ্লেষণ। মানে আনকনসিয়াসলি তারা বলে, কিন্তু বলতে গিয়ে যেটা হয় যে তারা ভুলে যাচ্ছে যে তারাও কিন্তু গণ অভ্যুত্থানের শক্তি। ফলে বাংলাদেশের নির্বাচনটা গণ অভ্যুত্থানের পক্ষের বনাম বিপক্ষের শক্তির মধ্যে ঘটে নাই। বাংলাদেশের নির্বাচন ঘটেছে সব গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির। বিএনপি শুধু এই গণ অভ্যুত্থানে না, এর আগেও গত 8-10 বছরে বিএনপির হিউজ কন্ট্রিবিউশন এবং স্যাক্রিফাইস আছে তাদের নেতাকর্মীদের। তারা অনেক অত্যাচারের শিকার হয়েছে। ফলে সেই দিক থেকে অবশ্যই বাংলাদেশে গণ অভ্যুত্থানই বিজয়ী হয়েছে এবং বাংলাদেশে যতটা তীব্র গণ অভ্যুত্থান হয়েছে, এটা নেপালে এত তীব্র গণ অভ্যুত্থান হয় নাই। আপনি মনে রাখবেন বা আপনার নিশ্চয়ই খেয়াল আছে যে আমরা একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান করেছি। নেপালে ঘটনাটা সেটা না। নেপালে একটা ডেমোক্রেটিক সরকারের বিরুদ্ধেই তার অনিয়ম, দুর্নীতি এবং ওই স্বজনপ্রীতির বিরুদ্ধে সংগ্রাম হয়েছে। ফলে দুটো কিন্তু তুলনা কিন্তু একরকম হবে না। এখন আমাদেরকে চিন্তা করতে হবে একেবারেই আমাদের কনটেক্সটে। আমাদের এখানে ওল্ড স্টাবলিশমেন্ট, ব্যবসা বাণিজ্য, ডিপ স্টেট, পুরনো রাজনৈতিক দল, সমস্ত কিছু মিলিয়ে তারা যেভাবে আগের সেটআপটা বজায় রাখতে চায়, সেখানে
পুরো স্রোতের বিপরীতে গিয়ে শুধুমাত্র আবেগ দিয়ে কিছু তরুণ একটা কিছু নতুন কিছু রাতারাতি করে ফেলবে, এত দ্রুত জিনিসটা ঘটবে না, কিন্তু গ্র্যাজুয়ালি অনেকগুলো পরিবর্তন কিন্তু ঘটছে। আমরা দেখেছিলাম যে তরুণদের কিন্তু এক ধরনের উত্থান হয়েছিল, উত্থানকে সেটা ধীরে ধীরে কিন্তু তলানিতে না, যাচ্ছে। এটা তলানিতে না, এটা স্বাভাবিকীকরণ হচ্ছে। তখন একটা উত্তুঙ্গ সময় ছিল। স্বাভাবিক মানে কি একেবারে না, ছোট হয়ে যাওয়া, না, এটা কি ছোট স্বাভাবিক বলেন? ছোট কথাই হচ্ছে। এনসিপি তো দিনে, ধরেন এনসিপির কথা যদি বলেন, এনসিপি দিনে দিনে আরো বিকশিত হচ্ছে। এনসিপির এখন 6 জন মেম্বার অফ পার্লামেন্ট আছে। আমি এনসিপি বলছি না, তরুণদের স্পেসটা সংকুচিত হচ্ছে না? সংকুচিত করা হচ্ছে, করার চেষ্টা আছে। তরুণদেরকে ক্লান্ত করে দেওয়ার চেষ্টা আছে, মানে নানা ধরনের নানা রকম তরুণরা ফায়ার ফাইটিং এ ব্যস্ত ক্লান্তির রেখে। আগে তো নানান ধরনের বিতর্কও করেছে। একটা দেখেন, আপনি যদি আপনার নিশ্চয়ই মনে আছে মুক্তিযুদ্ধের পরে যে তরুণরা, মুক্তিযুদ্ধের পর পর আপনাকে এখানে সিনেমা বানাতে হয়েছে আবার তোরা মানুষ হ। এই মেসেজটা কাদেরকে? ওই মুক্তিযোদ্ধাদের, তরুণ মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য করেই বলা হচ্ছে তোরা মানুষ হ। মানে অর্থাৎ একটা স্খলন হয়, কিন্তু এটা দ্বারা তো আর এইটা আমাদের তরুণদের একটা স্খলন হয়েছে। সবার হয়েছে সেটা বলবেন না, ব্যক্তিগতভাবে কারো কারো হতে পারে, কিংবা কোনো কারো কারো হতে পারে, কিন্তু সেটা দিয়ে তো টোটাল তরুণদের যে রাজনীতি, যার স্খলন, যে রাজনীতিতে যার তো স্খলন হবে, কিংবা যার কোনো একটা যাকে নিয়ে বিতর্ক হবে, সে রাজনীতিতে টিকবে না। কিন্তু আমরা তো ব্যক্তি ধরে কথা বলবো না, আমরা দেখবো আপনার যে ফ্রেমিংটা তরুণদের রাজনীতি, এটা খুব ইম্পর্টেন্ট ফ্রেমিং। তরুণদের রাজনীতি তরুণরা এগিয়ে নিয়ে যাবে। আজকে আমি যদি সময়ের চাহিদা পূরণ করতে না পারি, আমাকে মাথায় তুলে নাচবে না। হাদিকে কেন স্মরণ করে সবাই? কারণ হাদি তরুণরা যে অ্যাঙ্গারটা বা যে প্রতিবাদটা চাচ্ছিল সেটা সে স্পষ্ট ভাষায় দিতে পেরেছে, এই জন্য তরুণরা তাকে খুব শ্রদ্ধা করে। কিংবা এই যে ইদানিং যে নাসিরুদ্দিন পাটোয়ারিকে আমরা অনেক দেখতে পাচ্ছি, যেখানেই যাচ্ছে সেখানেই তাকে নিয়ে তরুণদের এক ধরনের উচ্ছ্বাস এবং ক্রেজ দেখতে পাচ্ছি। সো এটার কারণ কি? কারণ সে কিছু স্পষ্ট কথা বলতে গিয়ে কিছু আবার এমন কথা বলে ফেলে যেটা হয়তো ঠিক আমরা সবাই সবসময় সমর্থন করতে পারবো না সর্বাবস্থায়, বাট তার একটা সক্রিয়তা এবং জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা, ভিত্তি সবকিছুই আছে। মানে তরুণরা এগোচ্ছে অবশ্যই, এবং এর মধ্যে অনেক আপস এন্ড ডাউনস থাকবে, কিন্তু এগিয়ে যাচ্ছে। আমরা একটু রাকিব আল হাসান আপনার কাছ থেকে শুনতে চাই। আপনি তো প্রত্যক্ষভাবে রাজনীতি না করলেও তারুণ্য নির্ভর রাজনীতিকে আপনি সবসময় অ্যাপ্রিসিয়েট করেন, আপনি নিজেও তরুণ। সারওয়ার তুষারের সবগুলো বক্তব্যকে কি আপনি সমর্থন করেন? আসলেই কি তরুণরা তাদের ক্রেজ ধরে রেখে এগোচ্ছে? জি, আপনাকে ধন্যবাদ, আমার সহ-আলোচক সারওয়ার তুষার ভাই, এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাই। দেখুন, তরুণরা, এটা আসলে আমি এখনই কমেন্টস করতে চাই না। দেখুন, উনি যেটা বলছিল, আমি আসলে মানে নতুনদের যে রাজনীতি, উনি অনেকগুলো উদাহরণ দিলেন। বিশেষ করে এখন সবচেয়ে বেশি যে কম্প্যারিজনের জায়গাটা, সেটা হচ্ছে নেপালের সরকারের সাথে, তাই না? এখন নেপালের সাথে, হ্যাঁ, উনি যে তথ্যগুলো, ফ্যাক্টগুলো দিয়েছে, ফ্যাক্টগুলো সত্য, যে একেবারে তারা মানে তাদের কন্টেস্টটা ভিন্ন ছিল। কিন্তু ধরেন তাদের এটা কিন্তু মানুষ মনে রাখতেছে যে নেপালে কিন্তু একটা তরুণদের রাজনীতি দলে ক্ষমতা আসতেছে, বাংলাদেশের তরুণরা কেন পারলো না? এটা কিন্তু উনি যে বললো শুধুমাত্র বিএনপি বা বিএনপিপন্থী লোকজন এই প্রশ্নটা করতেছে, এরকম না। আমি অনেক মানুষই দেখেছি যারা মানে পলিটিক্সের সাথেও না, কিন্তু তারাও এই ধরনের প্রশ্নগুলো করতেছে। ধরেন আমি একটা কথা বলি, উনি বলছে যে সেটা শুধু তরুণদের বা এনসিপির চাহিদা না, এটা আসলে সকলের চাহিদা। বা বিএনপির সাথে উনি অনেক কম্প্যারিজন করছেন। দেখুন, বিএনপির সাথে এনসিপির আমিও কম্প্যারিজন করতে চাই না। উনি সময়ের প্রেক্ষাপট দিচ্ছেন, সাংগঠনিক সক্ষমতা, আর্থিক সক্ষমতা, সব কিছু মিলেই এর আগে বিএনপি 2বার দেশ চালিয়েছে, তো সব কিছু মিলে বিএনপির সাথে কম্প্যারিজনের জায়গাটা নেই। কিন্তু ধরেন মানে ওনারা যে তরুণদের যে রাজনীতির, মানে আমরা বিশেষ করে 5ই আগস্টের পরে, 5ই আগস্টের আগ পর্যন্ত তো তরুণদের রাজনীতি নিয়ে আমাদের খুব বেশি আলোচনা হয়নি। আমাদের যা সেটা কোটা সংস্কার বাংলাদেশ চায় জানতাম না, রাইট? তো তার পরবর্তী সময় কিন্তু তার আগেও এটা একটা ডিমান্ড ছিল। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দীর্ঘদিন থেকে তরুণদের কেন্দ্রিক একটা রাজনীতির একটা ডিমান্ড ছিল। তো পরবর্তী 5ই আগস্টের অনেক পরে যা এটা প্রকাশিত হয়। শুরুতে ওনারাও কিন্তু এনসিপি ছিল না, শুরুতে ছিল যে জাতীয় নাগরিক কমিটি, তাই না? তো ধীরে ধীরে তারপর আরও অনেকগুলো সংগঠন দল অলরেডি গড়ে উঠছে। ইভেন আপনার 12 ফেব্রুয়ারি ইলেকশনের পরে নতুন আরেকটি দলের দেখলাম, সাবেক উপদেষ্টা মাহফুজ আলমকে আরেকটি প্ল্যাটফর্ম করার চেষ্টা করছে। তখন আমি একটা প্রশ্নই করতে চাই, ধরেন বিএনপি বা অন্য কোনো দল যারা এস্টাবলিশমেন্ট বাংলাদেশের রাজনীতি করতো, তারা কিন্তু কখনো এই শব্দগুলো ইউজ করেনি বা এই ধরনের নতুনত্ব শেখাতে চায়নি যে আমরা নতুন বন্দোবস্ত করতে চাই, নতুন বাংলাদেশ গড়তে চাই। হ্যাঁ, তখন বিএনপির 31 দফা এটা একেবারে তার পলিটিক্যাল একটি ম্যানিফেস্টো ছিল। 2022 সালে সে 27 দফা দেয়, 23 সালে এসে এটাকে 31 দফা করে। মানে সে রাষ্ট্র সংস্কারের জন্য ক্ষমতায় গেলে কী কী সংস্কার করতে চায় বা সে নতুন কি রাজনীতি উপহার দিতে চায়, যেটা একটা উদাহরণ অলরেডি আজকেই একটা বড় আলোচিত ঘটনা। তো কিন্তু এই নতুন রাজনীতির যে টার্মটা কিন্তু আসলে আমরা শুরুতেই মানে জুলাই অভ্যুত্থানের নেতৃত্বকে নিয়ে আরও শর্টকাট যদি আমি বলি, এনসিপির মুখ থেকে শুনলাম। ধরেন আমি যদি সেটা যদি সত্যি তাই হয়ে থাকে, তাহলে আপনি দেখেন এই যে নাসিরুদ্দিন পাটোয়ারি যে ক্রমাগত যে মানে বুলিং করে যাচ্ছে, এটাকে আমি কী বলবো জানি না, এটা কি নতুন রাজনীতি সংজ্ঞার মধ্যে পড়ে? ধরেন একজন ওনাদের এমপি, উনি এখন এমপি, সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, তিনি একটা পিচ্ছি বাচ্চাকে নিয়ে, শিশুকে নিয়ে তিনি যে ধরনের ভিডিওটা করলেন, তাই না? এগুলো কি নতুন রাজনীতির সাথে যায়? কারণ এগুলো তো আমরা পুরনো ফেলে আসা রাজনীতি। ধরেন হাসিনা উঠতে বসতেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বলতেন
খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি করতেন, এখনকার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে নিয়ে কটূক্তি করতেন। তো এখনকার ওনারা ক্ষমতা আসার আগেও না, আসার পরেও যদি এই ধরনের রাজনীতি আমাদের শিখতে হয় তরুণদের কাছ থেকে, তাহলে এই রাজনীতি আমি বলবো যে অত্যন্ত দুঃখজনক। আর সেকেন্ড কথা হচ্ছে তাহলে এটাকে আসলে আমি নতুন রাজনীতি, নতুন বন্দোবস্ত, কারণে কি নতুন তরুণদের রাজনীতি মানুষ এটা অনেক কারণে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, অনেকের কাছে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। কারণ এই জিনিসগুলোকে ধরেন আপনার যদি আপনার রাজনীতি সমালোচনা, আপনি এখন বিরোধী দল আছেন, কার্যত তারা তো বিরোধী দলের একটা পার্ট, তারা তো বিরোধী দল, তো আপনি সরকারের প্রত্যেকটা জিনিস আপনি সমালোচনা করতে পারেন, ভালো খারাপ সবকিছু মিলিয়ে স্ট্যাটিক ডেটা অনুযায়ী। কিন্তু এই যে বুলিং করা, এই যে চরিতার্থ করা, এই যে ক্যারেক্টারাইজেশন, শব্দচয়ন, এক্স্যাক্টলি শব্দচয়ন, তো এই জাতীয় জিনিসগুলো যে প্র্যাকটিসটা, এটা তো আসলে আমরা নতুন রাজনীতি হিসেবে দেখতে চাই না। আর দেখুন নেপালে কিন্তু ধরেন কন্টেস্টটা ডিফারেন্ট ছিল, কিন্তু নেপালের এই তরুণরা কেন সফল হয়েছে? কারণ এই তরুণরা নেপালের কিন্তু যিনি সুশীলা কার্কি, তিনি বলেছেন যে আমরা নেপালকে আরেকটা বাংলাদেশ হতে দিতে চাই না বা দিতে দিব না। তো এই যে আপত্তিকর, বাংলাদেশকে উদাহরণ বানালেন, তাই না, মানে এবং বাংলাদেশকে তারা আরো ছোট করে দেখলেন, তাই না। এখন এটা কিন্তু ফ্যাক্ট ওয়াইজ কিন্তু ওদের কন্টেস্টে কিন্তু রাইট। কারণ হচ্ছে ধরেন নেপালের তরুণরা কিন্তু পাশে, মানে ওদের অভ্যুত্থানের পরে তারা কিন্তু সবাই পড়ার টেবিলে চলে গেছে। আমাদেরকে কিন্তু ডক্টর ইউনূস এটা বলতে পারতেন যে তোমরা একটা অভ্যুত্থান করছো, তোমাদের জায়গাটা তোমাদের জায়গা থাকবে, তোমরা আবার পড়াশোনার দিকে চলে যাও, তাই না। তো সে জায়গা থেকে দেখুন এই তরুণদের মধ্যে, আমি নাম ধরে বলতেছি না, এই তরুণদের মধ্যে কেউ কেউ গিয়েছে, সবাই তো যায়নি। ধরেন সারাত তুষারবার মতো তো ফুল টাইম পলিটিশিয়ান ওনার হয়ে গেলেন। কোনো তরুণ কিন্তু সে সচিবালয় গিয়েছেন, তকবির বাণিজ্য করেছেন, এসপিডিসি বদল করেছেন, বিসি নিয়োগ দিয়েছেন। তো এই তরুণদের রাজনীতি তো মানুষ আসলে সেটা প্রত্যাশা করে না। নিশ্চয়ই তাদের সেই কন্ট্রিবিউশনের জায়গাটা রয়েছে, কিন্তু সেই তরুণরাই সবকিছু নির্ধারণ করে দেবে, এটা তো একটা রাষ্ট্র হতে পারে না। এই মবক্রেসি জিনিসটা ওরা এস্টাবলিশ করে গেল। এই কারণেই কি তরুণদের রাজনীতির প্রতি সাধারণ মানুষের মুখ ফিরিয়ে নেওয়া শুরু হয়েছে? আমি মুখ ফিরিয়ে নিয়েছি সেটা বলবো না, একটা অংশ এটা অনেক সম্ভাবনা দেখিয়েছিল, অনেক আশা দেখিয়েছিল, অনেক আকাঙ্ক্ষা দেখিয়েছিল, কিন্তু তারা সে আকাঙ্ক্ষার পারকটি ধরে রাখতে পারেনি। এবং যার কারণে ধরেন কিছু গুটি কয়েক তরুণদের জন্য বা একটা অংশের তরুণদের জন্য হয়তো এটা সাফারও, ধরেন আমরা হবো না হয়তো, ধরেন যেহেতু আমি তরুণদের প্ল্যাটফর্ম রাজনীতি করি না বা আমি ওই রাজনীতির সাথে জড়িত না, সারাত তুষারবার তো সে রাজনীতির সাথে জড়িত, সুতরাং এটা আফটার ইফেক্টও তো এটা সেটার মানে ইফেক্ট বা সাফারা যাই বলি, ভিকটিম যাই বলি, সেটা তো ওনাদের রাজনীতিটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং আমরা মনে করি যে এই তরুণদের রাজনীতিতে আসলে আমরা একটা স্ট্যান্ডার্ড ঠিক করতে পারিনি, এবং আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা ছিল যে ডক্টর ইউনূস আসলে ওনাদেরকে গাইড করতে পারেন নাই। কারণ আমি একটা ছোট একটা উদাহরণ আপনাকে দিই। মানে ডক্টর ইউনূস কেন ওনাদেরকে গাইড করবে? ডক্টর ইউনূসকে কি এই দলটি ওনাদের, না, আমি সেই অর্থে বলতেছি না, কারণ ডক্টর ইউনূস তখন প্রধান উপদেষ্টা ছিলেন। ডক্টর ইউনূস তো ওনাদেরকে অনেক জায়গায় পোট্রে করেছিলেন। ডক্টর ইউনূস করতে কথা অনেকবার বলেছিলেন, ইলেকশনে কয়েকদিন আগে বলেছিলেন যে তরুণদের কাছ থেকে আমি মনে করি যে কয়েকজন সংসদ সদস্য হবে, কয়েকজন এমপি হবে, কয়েকজন মন্ত্রী হবে। কিন্তু উনি ওই অর্থে গাইড করা, কারণ ওনাদের দল তো অনেক পরে হয়েছিল, শুরুতে উনি এই কাজটা বলতে পারতেন তোমরা পরের টেবিলে যাও। এবং উনি যদি ওনাদেরকে প্যাট্রোনাইজ করতেন, তাহলে আমি মনে করি যে ওনাদের আরো বেশি গ্রো আপ হতো। কেন হতো আপনাকে আমি একটা উদাহরণ দিই। প্যাট্রোনাইজ করেননি, হয়তো ভুল পথে করেছেন, সঠিক পথে করেননি। আমি একটা উদাহরণ আপনাকে দেই। ধরেন ডক্টর ইউনূসের একটা প্রতিষ্ঠান আছে, ইউনূস অ্যান্ড ইউথ সেন্টার, তাই না। এই প্রতিষ্ঠান থেকে উনি প্রত্যেককে, সকলকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইন্টারন্যাশনাল গ্লোবাল কনফারেন্সে উনি অ্যাকোমোডেট করেন, তাই না। আমাদের জুলাই আন্দোলনের সময় আমরা কিন্তু সকলেই এটা জানি, এখানে কেন্দ্রীয় সমন্বয় ছিল 158 জন শুরুতে, তাই না। সেই 158 জন কোথায়? এই 158 জন তো আপনি দেখেন অনেকে আছে কিন্তু ফ্রাস্ট্রেশনে পড়ে তার জীবনে ক্যারিয়ার শেষ হয়ে গেছে অলরেডি। আমি খবরে জানি না, আপনাদের মিডিয়াও জানে না, তাই না। এই 158 জনকে কি উনি দায়িত্ব নিতে পারতেন না? এই 158 জনকে যদি উনি অ্যাকোমোডেট করতে পারতেন মানে ইউতে, কিংবা উনি এদেরকে গ্লোবাল কানেকশনের সাথে, গ্লোবাল কোনো প্ল্যাটফর্মের সাথে কানেক্ট করতে পারতেন, ওনাদেরকে প্রোডাক্টিভ করতে পারতেন, তাহলে 158 জন আজকে বাংলাদেশে পলিটিশিয়ানের জন্য ক্রিম আইটেম হতো। 158 জন কেন হারিয়ে গেল? তারপর আপনি দেখেন আজকে এনসিপির ওনারা ইলেকশনের পরে অনেক এনসিপি নেতারা কিন্তু আজকে পদত্যাগ করতেছে। গতকাল আমি দেখলাম কোথায় জানি 87 জন পদত্যাগ করেছে, সামনে হয়তো আরো পদত্যাগ করবে। তো এটা তো একটা ভাঙনের সুর। এর আগে যখন তারা জোটে গেলেন তখন অনেক নারী প্রার্থী, অনেক নারী নেত্রী তাদের থেকে ছড়ে গেল। তো এই যে তরুণরা অ্যাকোমোডেট হওয়ার সুযোগটা কিন্তু কমে যাচ্ছে, কারণ আপনি একটা তরুণ রাজনীতি প্ল্যাটফর্ম তৈরি করে আপনি যদি বিএনপি জামাত বা প্রথাগত এস্টাবলিশমেন্টে চলে যান, তাহলে আপনার তরুণের রাজনীতি থাকতেছে না। ইভেন আপনিও কিন্তু জোটে চলে গেলেন, সেটা অন্য হিসাব, অন্য ক্যালকুলেশন। আপনি কি ওনাদের ব্যর্থতা হিসেবে দেখেন? না, আমি ব্যর্থতা হিসেবে দেখি না এখন পর্যন্ত, কিন্তু আমি মনে করি যে এটা অনেক ভালো কিছু হতে পারতো, কিন্তু সেই ভালো জায়গাটা হয়তো আমাদের প্রত্যাশা ভালো হওয়ার সুযোগ আর নেই। সুযোগ আছে আমাদের তো, যারা ভালো করতেছে তাদেরও ভালো তো শেষ নাই, এটা তো একটা আপেক্ষিক মাত্রা, তাই না। তো আমি মনে করি যে ধরেন আমরা যে পথটা ফেলে এসেছি সেই পথটা আমরা ফেরত যেতে পারবো না, কিন্তু সেই ভুলগুলো যেন আমরা আইডেন্টিফাই করতে পারি এবং তারাও যেন এগুলোকে সর্ট আউট করে সামনে কাজ করে, তাই আমি মনে করি তরুণের রাজনীতি আরো বেশি প্রাসঙ্গিক হবে। আপনারা কি আপনাদের পথ চলায় যে তরুণ রাজনৈতিক যে প্ল্যাটফর্ম বা তরুণ নেতাদের আপনাদের পথ চলার যে ভুলগুলো ডক্টর রাকিব যেগুলো বললেন সেগুলো কি আইডেন্টিফাই করতে পেরেছেন? আমরা এই প্রশ্নের উত্তর শুনবো ছোট্ট একটি বিরতি থেকে। ঠিক আছে দর্শক, আর কাবুল, প্রশ্নগুলো সহজ, নিচ্ছি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আর কাবুল, প্রশ্নগুলো সহজ। আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর রাকিব আল হাসান, আছেন এনসিপি নেতা সারার তুষার। বিরতির আগে সারার তুষার, আপনার কাছ থেকে প্রশ্ন রেখে গিয়েছিলাম যে
তারুণ্যের যে যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা আপনারা ধরে রাখতে পারেননি। আপনাদের অনেক জায়গায় কি বলে জনপ্রিয়তা কমে গেছে, বা মানুষ আপনাদেরকে যে প্রত্যাশা করেছিল সেটা পূর্ণতা পায়নি, আপনারা সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি, ব্যর্থ হয়েছেন। ইনফ্যাক্ট আপনারা আপনাদের নিজেদের যে রাজনৈতিক প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালও কিন্তু শেষ পর্যন্ত আপনারা অন্য আরেকজনের উপরে ভর করে নিজেদেরকে রাজনৈতিক শক্তি হিসেবে দেখাতে হয়েছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এগুলো আমি আগে যেটা বলেছি, এগুলো অনেকটাই কে কিভাবে দেখছে তার উপরে অনেকটা নির্ভর করবে। এনসিপি অনেক কিছু পারে নাই বা তরুণরা অনেক কিছু পারে নাই, পারতে তো দেওয়াও হয় নাই, এই কথাটা তো আসে না। কারণ আমি দেখতে পাচ্ছি যে এই রাষ্ট্রপতিকে কারা রেখেছিল তখন 5 তারিখের পরে, এটা মোটামুটি যারা খবর রাখে সবাই জানে, আপনিও জানেন। কিন্তু আপনি যখন প্রশ্ন করবেন তখন কিন্তু আপনি বলবেন আপনারাই তো রেখেছিলেন, কিন্তু আসলে তো ছাত্ররা তখন তাকে রাখতে চায় না, এটা সবাই জানে, মোটামুটি ওয়াকিফাল সবাই জানে যে রাষ্ট্রপতিকে সরিয়ে দিলে তো তখন বিপ্লবী সরকার গঠন করতে হতো। আপনারা তো বিপ্লবী অন্তর্বর্তী সরকারই গঠন হইতো তখন। কে হতো রাষ্ট্রপতি? সেটা আমরা চিন্তা করে বানাইতাম, কিন্তু সেই রাষ্ট্রপতি কে হবে সেটার জন্য তো আপনার সংবিধানে ফিরতেই হতো। না, সংবিধানে না ফিরলেও চলতো। রাষ্ট্রপতি না, এটা যদি বলেন রাষ্ট্রপতি যে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছিলেন তখন সংবিধানে কোন ধারা অনুযায়ী দিয়েছিলেন? রাষ্ট্রপতি তো কোন ধারা অনুযায়ী দিতে পারেন না। আচ্ছা, রাষ্ট্রপতি যে 106 এর অধীনে সরকার গঠন করেছিলেন, উনি কি প্রধানমন্ত্রী পরামর্শ নিয়েছিলেন? প্রধানমন্ত্রী পরামর্শ নেবে কেন? উনি তো কোর্ট দ্বারা লেজিটিমেসি নিছে না। না, এই যে কোর্টে আপনি যাবেন 106 এর রেফারেন্স চাইবেন কোর্টের কাছে, এটা যদি প্রধানমন্ত্রী পরামর্শ ছাড়া উনি করতে পারেন না। প্রধানমন্ত্রী পালিয়ে গেলে কি করবেন? এক্স্যাক্টলি। প্রধানমন্ত্রী যখন পালিয়ে যায় তখন আপনি চাইলেও সংবিধানে সবকিছু ধরে করতে পারবেন না। তো তখন আমরা রাষ্ট্রপতি ওই জায়গা থেকেই আপনি বলছেন যে এক ধরনের দুর্বলতা শুরু। না, আমি বলছি কোনটা, যে একটা হলো আপনি একটা জিনিস করতে দেন নাই। আমরা যখন রাষ্ট্রপতি পদত্যাগ ছিলাম তখন বিএনপি বিরোধিতা করলো, সবাই জানে। কিন্তু পরবর্তীতে এখন বিএনপির লোকজন যারা আসে, একটু পরে রাকিবও বলবে, আপনারাই তো তখন ভাই রাখছেন তাকে, এবং সে এটা বলেও বিভিন্ন টকশোতে গিয়ে, ভাই আপনারাই তো রাখছেন। এটা একটা খুব মজার গেম, কিন্তু আপনি পদে পদে বাধা সৃষ্টি করবেন। মানে যারা এই যে 8 তারিখ পর্যন্ত তো এই আন্দোলনকারীদের হাতেই সকল ক্ষমতা ছিল। না, 8 তারিখের আগে তারা এগুলো কেন সরায়নি? প্রধানমন্ত্রী চলে গেল তো রাষ্ট্রপতিও তো চলে যেতে পারতো, পালিয়ে যেতে পারতো। হ্যাঁ, এক্স্যাক্টলি। যদি এটা একটা সুন্দর কথা বলছেন, যদি পালিয়ে যেত, তা পালানোর সুযোগ, পালানোর ব্যবস্থা আপনারাই 8 তারিখ পর্যন্ত আপনারা রেখেছেন, এরপরে সংবিধান রেখে দিয়েছেন। না, রাষ্ট্রপতি যদি পালিয়ে যেত তাহলে সাংবিধানিক ধারাবাহিকতার কি হতো? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অভ্যুত্থান তো সংবিধান মেনে হয়নি। এই যে এই কথাটা এখন যখন বলেন, যেহেতু সংবিধান মেনে হয়নি, তাহলে রাষ্ট্রপতিকে অন্য সবসময় বুঝি, রাষ্ট্রপতির ক্ষেত্রে এটা বুঝতে চাই না কেন? না, তাহলে প্রধানমন্ত্রী যেহেতু পালিয়ে গেল, রাষ্ট্রপতিকেও পালানোর পথ করে দেননি কেন আপনারা? এটা তো তাকে কারা তারিখ পর্যন্ত দায় আপনাদের, এরপরে না হয় সংবিধান তাকে পিক আপ। ভাই শুনেন, কারা গণঅভ্যুত্থানকে ক্যান্টনমেন্ট আর বঙ্গভবনে নিয়ে গেছে এটা মোটামুটি সবাই জানে। সবার আগে তো গেছিল জামাতের আমির। সবার আগে রাজনৈতিক দলগুলোই গেছে। সেই দলের সাথেই তো আপনি জোট করলেন, আপনারা জোট করলেন। সেটা আপনারা তাদেরকে প্রশ্ন করেছিলেন। আমি বলেছি রাজনৈতিক দলগুলো নিয়ে গেছে। সেই রাজনৈতিক দলগুলো তখন তো আর এনসিপি ছিল না, তখন ছিল ছাত্ররা। তখন রাজনৈতিক দলগুলো আপনার ছাত্ররা ছিল আর কি। হ্যাঁ, আপনিও ছিলাম, কিন্তু আমি বলছি তখন এটার দায়টা মানে ছাত্রদের দিতে পারবেন না আপনি, কারণ তখন এনসিপি হয়নি। ছাত্ররা যা চাইছে তাই হয়েছে। ছাত্ররা উপদেষ্টা চাইছে দুইজন দিয়ে দিছে, পরে আরো একজন চাইছে আরো একজন দিছে। না, দেখেন ভাই, এটা আমরা যদি ফ্যাক্টকে উল্টে ফেলি তাহলে হবে না। এক নম্বর কথা যে রাষ্ট্রপতি এবং এই সেটআপে 3 জন ভুয়া সমন্বয়ক গেল ছাত্রদের মধ্যে, এরা কারা? আপনি এখন আজকে আমি আর আপনি চিনি 3 জন ভুয়া সমন্বয়ক ওই রাতে গেল না, 5 তারিখ রাতে 3 জন ভুয়া সমন্বয়ক নিয়ে একটা মানে চুপ্পুটুপ্পুকে দিয়ে একটা আপনি সরকার গঠন করার পায়তারা চলছে। এই 3 জনের নাম কি? এই আমিও জানি না, আপনিও জানেন না, কিন্তু 3 জন আমরা 2 জন জানি যে অ্যাডভাইজার হয়েছেন। এটা সবাই জানে, আল্লাহর কি বলেন, আমরা তো নাম জানি না, একটু বলুন। এইটাই বলতেছি যে প্রথম রাতে যখন ছাত্র নেতারা ওই বিভিন্ন জায়গায় পজিশন নিয়ে আছে রাস্তায়, তখন 3 জন ভুয়া সমন্বয়ক এদেরকে দেখায় যে ওকে ছাত্ররা আছে, এখন আমরা একটা সরকার গঠন করে ফেলি। ওখানে কিন্তু একটা কু ঘটার চান্স তৈরি হয়ে গেছিল। পরে ছাত্ররা এসে বললো যে না, প্রধান উপদেষ্টা বানাতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। ঠিক আছে, ফলে যেটুকু তারা যেটা করে না সেটা দায় আপনি তাদেরকে দিতে পারবেন না। কিন্তু আমরা জানি যে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, মাহফুজ আলম, এদের একটা টিম ক্যান্টনমেন্টে গিয়েছিল, ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবনে গিয়েছিল, এই খবরটা আমরা জানি। কিন্তু 3 জন ভুয়া ছিল এইটা আমরা জানি। কখনোই ক্যান্টনমেন্টে যায় নাই। বঙ্গভবন আপনি এই শো শেষ করে খোঁজ নেবেন যে ওই দিন 5 তারিখ রাতে বঙ্গভবনে
তিনজন ভুয়া সমন্বয়ককে কে বা কারা নিয়ে গেছিল? আমি ভাই, এই ভদ্রতার সমন্বয়কের নাম খাতিরে- কি? নাম কারা? নামই তো জানি না, মানে এরা এতটাই অপ্রাসঙ্গিক এবং এতটাই মানে ওরা access-টা পেলো কিভাবে? access-টা পেলো কিভাবে? কিভাবে, এটাই তো মজার প্রশ্ন। এটা যখন আপনি ঘাটতে যাবেন টকশো শেষে আপনারা দুইজন এটা খোঁজ নেবেন যে কারা কারা ওদেরকে নিয়ে গেছিল। এটা এখানে আমি নিশ্চয়ই স্যার অর্থ আপনাদের কাছে হয়তো তথ্য আমি এটার থাকতে নামটা পারে। এখন বলবো না। আমি যেটা হ্যাঁ। বলতেছিলাম সেটা হচ্ছে যে রাকিব একটা জিনিস বললো, একটা জিনিস খালি মুখরোচক একটা কথা বলে দিলেই হবে না। ও বললো না যে কি নেপালে সবাই পড়ার টেবিলে ফিরে গেছে। আরে ভাই, নেপালে পড়ার টেবিলে ফিরে গেলে এরা এখন জিতলো কিভাবে? যে কোনো একটা সত্য, তারা গণ-অভ্যুত্থানের পরেই বলেছে আমরা রাজনৈতিক দল খুলবো, আমরা আগামী নির্বাচনে অংশ নেব। তো আপনি সেটা দেখবেন না কেন? এবং তারা ওই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নিয়োগের ব্যাপারে এটা নিয়ে পত্রপত্রিকার প্রচুর রিপোর্ট আছে, খোঁজ নেবেন আপনারা, যে ওই সময় যে সুশীলা কার্কির যে সরকারটা, সেখানে উপদেষ্টা বসানোর ক্ষেত্রে তাদের এইখানে আমাদের যতটুকু ভূমিকা ছিল তার 3 গুণ বেশি ভূমিকা তাদের ছিল। আচ্ছা। কিভাবে? কারণ এখানে কারা সরকার উপদেষ্টা কাদের বানাইছে আপনি উপদেষ্টার ওই ফরম্যাট দেখলেই তো বোঝা যায়। এখানে আর্মির ইনফ্লুয়েন্স আছে, এখানে ইউনূস সাহেবের পছন্দ আছে, এখানে বিএনপির পছন্দ আছে, জামাতের পছন্দ মানে আছে, আপনাদের সবাই ছাত্ররা দুইটা দিচ্ছে। মানে নষ্ট কিন্তু করেছেন সবাই মিলে। তাহলে ব্যর্থতার যদি দায়টা নষ্ট কিছু হয় না খাবে সবাই মিলে, কিন্তু সব দোষ দেওয়ার সময় স্যার অর্থ একটু NCP ভিন্ন হলো প্রসঙ্গে সবচেয়ে আসি। দায়ী। আপনারা বলেছিলেন যে নতুন ধারার রাজনীতি উপহার দিবেন মানুষকে। বিএনপিও তাদের প্রতিশ্রুতি দিয়েছিল। বিএনপি আজকে দেখলাম যে তারা ফ্যামিলি কার্ড সাধারণ মানুষের হাতে তুলে দিয়েছেন। আপনারা নতুন ধারার রাজনীতি কি দিতে পেরেছেন? ডক্টর রাকিব কিন্তু অভিযোগ করলেন যে আপনাদের নাসিরুদ্দিন পাটোয়ারি যে ভাষায় কথা বলছে, এটা কি নতুন বন্দোবস্ত? আচ্ছা, এখন দুই জিনিস। আগে ফ্যামিলি কার্ডের বিষয়ে বলি। ফ্যামিলি কার্ড সরকার দেওয়া শুরু করেছে, আমরা এই প্রকল্পের সাফল্য কামনা করি, এটা হচ্ছে প্রথম কথা। কিন্তু সার্বিক যে আলামত দেখতে পাচ্ছি, এটা সফল হওয়ার কোনো সুযোগ নেই। সুযোগ দেখছেন না আপনারা? দেখছি না। কেন আমি বলি, কারণ কারণ আপনি বিরোধী দল, এখানে সুযোগ দিচ্ছেন না 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 আপনার এখানে আমি 3 মাস পরে এসে আবার রাকিব কথা আপনার কাছ বলবো। থেকে শুনবো। আমি তো 3 মাস পরে এসে আবার কথা বলবো আপনার এখানে, তাই না? তখন আপনি আমাকে জিজ্ঞেস করেন যে এটার খরচ কত হবে মাসে? 5,000 কোটি টাকা। এটা বছরের খরচ কত হবে? 60,000 কোটি টাকা। কোথা থেকে আনবেন ভাই? আপনি আবার অর্থমন্ত্রী বলতেছেন যে আমাদের রাজস্বে ঘাটতি আছে, আমাদের ট্যাক্স উত্তোলন করতে হবে। মানে জনগণের এক অংশ থেকে খামচি দিয়ে নেবেন, আরেক অংশকে দিবেন। এই সলিম বুঝের রাজনীতি আমরা বুঝি। মানে এটাকে সলিম বুঝ কেন বলছেন? অবশ্যই সলিম বুঝ, কারণ এক্সিস্টিং যে সামাজিক সুরক্ষা খাতগুলো আছে, না, সরকার তো বলেছে দুর্নীতি যদি বন্ধ করা যায়, তাহলে যে টাকা পাচার হয়ে যায় সেই টাকা দিয়ে এরকম 3টা প্রজেক্ট দেখি সরকার টাকা পাচার করা টাকা আনতে পারে কিনা। আর পাচার আগের বন্ধ তো হলে তো বন্ধ থেকে করলে যাবে। তো হলো। যিনি না কেন আগেরগুলো আনবেন না কেন? যে বাংলাদেশ ব্যাংকের যে জটিল গভর্নর, প্রক্রিয়া। আমরা রাকিবের কাছ থেকে শুনবো বাংলাদেশ রাকিবদের ব্যাংকের সরকার যে কি করে। গভর্নর এই কাজটা শুরু করেছিলেন, আপনি তাকে তো গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন এবং বসাইছেন একজন ঋণ খেলাপিকে। আবার সেটা নির্লজ্জের মতো বিএনপির লোকেরা সমর্থন করে যাচ্ছে। আচ্ছা স্যার অর্থ আমরা একটু রাকিবের কাছ থেকে হ্যাঁ, শুনি। please, অবশ্যই শুনি। 3 মাস রাকিব পরে এই অনেক প্রকল্প সুন্দর মুখ ব্যাখ্যা থুবড়ে আছে। পড়বে বা এটি বাস্তবায়ন করা যাবে না। স্যার অর্থ আমি যদি ভুল না করি, আপনি বোঝাতে চেয়েছেন এটি একটি গরিবের হাতিপালার মতো অবস্থা। এইটা শেষ পর্যন্ত এরকম functional বোঝাতে থাকবে না। চাচ্ছেন। দেখেন, আপনি কি মনে করেন আসলেই কি হাতিপালা? জি, আপনাকে আবার ধন্যবাদ। দেখুন, আসলে যারা এসব প্রকল্প করে বা প্রকল্প ডিজাইন করে কিংবা প্রকল্প যখন এর আগে যখন এরা অ্যানালাইসিস করে, তখন কিন্তু তাদের টাকাটা কোত্থেকে আসবে, কোত্থেকে ব্যয় হবে, সব কিছুই কিন্তু আপনার এটা ঠিক করা। এবং এখানে আপনি দেখুন, এখানে ফার্স্টে এরকম আলোচনাও ছিল যে হয় আমরা নগদ অর্থ দিব অথবা গ্রসারি আইটেম দিব। কিন্তু গ্রসারি আইটেম দিলে এখানে আপনার ডিপো, চেন, অনেক কিছুর ব্যাপার স্যাপার থাকে। তো এখানে সেই শুরুতেই এটাকে ক্যাশ টাকা দিয়ে দিচ্ছে এবং ক্যাশ টাকাটা আমাদের অর্থনীতির নানাভাবে ফ্লোটা ইউজ করা হয়। ধরুন আপনার পণ্য দিলে তো পণ্য দিয়ে দিলেন, কিন্তু যখন আপনার টাকাটা হাতে আসবে তখন এটা নানাভাবে আর্থিক খাতে একটা গতিশীলতা তৈরি হয়। দেখুন আমি একটু জাস্ট ফ্যামিলি কার্ডটা নিয়ে কথা বলতে চাই। ধরেন ফ্যামিলি কার্ডটা যে কী পরিমাণ সারা ফেলেছে, আপনি যদি গ্রাম অঞ্চলে বস্তিবাসীতে নিম্ন আয়ের মানুষের কাছে না জান, আপনি বুঝতে পারবেন। আমরা দেখেছি আজকে মানুষ আপ্লুত হয়েছে। এক্স্যাক্টলি। এখন আমি বলি শোনেন, একটা সরকার আসলো এই এতগুলো ক্রাইসিসের মাঝখানে, তার মধ্যে আসলো একটা ইরান যুদ্ধ চলতেছে, আমাদের জ্বালানির একটা সংকট সম্ভাবনা গিয়েছিল দেখা হওয়ার, কিন্তু সেটাও কিন্তু আমরা ওভারকাম করে ফেলছি প্রাথমিক ধাক্কাটা। তো সে জায়গা থেকে একটা সরকারের বয়স এখনো পর্যন্ত 1 মাস হয় নাই। সরকার ওই তো 1 মাস এখনো হয় নাই। তো এর মাঝখানে এই সরকার অলরেডি 11 লক্ষ কৃষককে 10,000 টাকার ঋণ মকুব করে দিয়েছে। সে তার প্রতিশ্রুতি দিয়েছিল মসজিদ ইমাম, তারপরে হচ্ছে বিভিন্ন ধর্ম যারা আছে প্রতিষ্ঠানে তাদেরকে একটা মাসিক ভাতা দেওয়া হবে, সেটাও চালু হচ্ছে আগামী 14 মার্চ থেকে। আজকে তার যে ফ্যামিলি কার্ডটা, সেই ফ্যামিলি কার্ডটা চালু হলো, সেই প্রথম, এটা এখন কিন্তু পাইলটিং পর্যায়ে রয়েছে। সেই পাইলটিং পর্যায়ে সে আজকে 37,567 জনকে সে আজকে দিল। আপনি নিশ্চয়ই মনে আছে ইলেকশনের কয়েকদিন আগে জামাতের আমির তিনি বলেছেন, একেবারে বিরক্ত হয়ে, ক্ষুব্ধ হয়ে, আক্রমণাত্মক হয়ে, ক্রোশ নিয়ে তিনি বলেছেন রাখ তোর ফ্যামিলি কার্ড, তাই না? এই হচ্ছে আমার কাছে সেই ফ্যামিলি কার্ডটি। সেই ফ্যামিলি কার্ডটি আজকে বিএনপি সরকার, জনগণের সরকার, তারা আজকে এটা বাস্তবায়ন করেছে। এখন আমি বলবো দেখ তোর ফ্যামিলি কার্ড। এই হচ্ছে একটা ফ্যাক্ট, বুঝছেন? এটা আজকে দেখালাম, এই সরকার সেটা দেখালো। কারণ হচ্ছে এত ক্রাইসিসের মাঝখানে শুধুমাত্র জনগণের সাথে কমিটমেন্ট থাকলে সে কী করতে পারে সেটা আজকে দেখালো। এখন আসে অন্য প্রসঙ্গে, সেটা হচ্ছে ধরেন এই যে তার প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলো সবগুলো সফল হবে
আমি তা বলছি না, কিছু প্রকল্প ব্যর্থ হতে পারে, কিন্তু যে জনগণের কাছে যে ইন্টেনশনটা, যে ট্রান্সপারেন্সিটা দেখা, যে কমিটমেন্টটা, সেই কমিটমেন্টটা এই বিএনপি সরকার, তারেক রহমানের সরকার, তারেক জিয়ার সরকার আজকে সেটা প্রমাণিত করেছে। এখন আসলে উনি বলছে টাকাটা করতে আসবে। দেখুন আমাদের যে যে সোশিও ওয়েলফেয়ারের যে প্রজেক্টগুলো, সেখানে মোট 1 লক্ষ পেনশন সহকারে, ইনক্লুডিং পেনশন সহকারে সম্ভবত এই বাজেটে 1,16,000, মানে ফিগারটা কম বেশ হতে পারে, এরকম রয়েছে। তো সেখানে আপনি দেখেন সেখানে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, আরও নানান ভাতা রয়েছে। দেখা গেছে কিছু কিছু ভাতা ওভারল্যাপিং হয়ে যায়। এখন এই পুরো ভাতা, পুরো সিস্টেমটাকে একসাথ করে এটাকে ফ্যামিলি কার্ডে, উনিও কথা বলছে 5,000 কোটি টাকা, আমি একটু বেশি জানি, হয়তো 8,000 কোটি টাকা, বছরের সম্ভবত 96,000 কোটি টাকা, কিন্তু এটাকে ধাপে ধাপে উন্নতি করা হবে। পাশাপাশি আছে রাজস্ব খাতের কথা বলতাম, দেখুন উনি বলছে জনগণের উপর চাপিয়ে দিবে, না এটা সত্য না। কারণ হচ্ছে কি, বাংলাদেশের রাষ্ট্রের তো কোনো ইনকাম, রাষ্ট্র জনগণের টাকায় চলে। বাংলাদেশ রাষ্ট্রের ইনকামটা আসে কীভাবে জানেন? ফরেন আসে খুব 2-3টা খাত থেকে, রেমিটেন্স, গার্মেন্টস, সিরামিক, খুব লেদার, সামান্য কিছু খাত থেকে। আর বেশিরভাগ আমাদের রাষ্ট্রের ইনকামটা হয় হচ্ছে আপনার আমদানি শুল্ক এবং হচ্ছে পণ্যের ভ্যাটের উপরে। কিন্তু আমাদের কিন্তু সোশ্যাল ওয়েলফেয়ার অনুযায়ী বা বিজনেসম্যানদের কাছ থেকে কিন্তু আমাদের যে ট্যাক্স আদায় করে, রাজস্ব, এ কারণে দেখবেন যে কর ফাঁকিগুলো আসে, এবং কর ফাঁকি দেওয়ার জন্য তারা একটা শর্টকাট ফর্মুলা করে, তারা করে ব্যাংক ঋণ করে, নানা ধরনের কাজ করে কিন্তু এই ট্যাক্সগুলো ফাঁকি দেয়। এখন আপনি যদি প্রত্যেকটি মানে সোশ্যাল স্ট্যাটাস অনুযায়ী ধরেন যে গুলশান মনারি থাকে, তার থেকে আপনি ট্যাক্স আদায় করবেন না, অ্যাপ্রুভেড ট্যাক্স আদায় করবেন। যে ব্যবসায়ী, তার থেকে অ্যাপ্রুভেড ট্যাক্স আদায় করবেন। সেই ট্যাক্স যদি সঠিকভাবে আদায় করা যায়, জনগণ থেকে বাড়তি করার বোঝা চাপা করার দরকার নাই। অ্যাপ্রুভেড ট্যাক্স আদায় করলে এই রাষ্ট্রকে জনকল্যাণ রাষ্ট্র ইজিলি করা যায়। আপনি দেখেন, আমি একটু শর্ট আপনাকে বলি, আপনাকে ধরেন ইউনূস সরকারের আমলে সরকারি বেতন ভাতা দেওয়ার জন্য তিনি লোন করেছে, তাই না? লোন করেছে এবং রাজস্ব ঘাটতি রয়ে গেছে। তো সুতরাং এই জায়গাগুলো যদি সরকার যদি ম্যাচ করতে পারে, তাহলে পারবে না। এখন একটা কথা মনে রাখবেন, এখন অনেকে প্রশ্ন করতেছে যে তারেক রহমান কি তার বাপের টাকা দিয়ে আনতেছে নাকি? না, রাষ্ট্রপ্রধান তার বাপের টাকা দেয় না, তার নিজের পকেট থেকে আনে না। একজন রাষ্ট্রপ্রধানের কাজ হচ্ছে সে পলিসি মেক করা এবং এটাকে সমন্বয় করা এবং তার পলিসিগুলোকে ইমপ্লিমেন্ট করা, সেই কাজটাই করতেছে, উনি এই কাজটাই করতেছেন। এখন এখানে প্রত্যেকটা জায়গায় কোথাও কোথাও আপনার ঘাটতি রয়েছে, কোথাও পাচার বন্ধ করা যাবে। আর একটা কোনো কথা বলছে যে পাচার কেন টাকা আনতেছে না। ইউনূস সরকারের আমলে দুনিয়ার সব স্পেশালিস্ট কনসালটেন্ট আইনত 1 টাকা আনতে পারলেন না। বড় বড় কথা বলছেন, এত টাকা আনবে, রোহিঙ্গা ফেরত যাবে, নানা ধরনের মুখরোচক গল্প শুনছে। বাস্তবতা হচ্ছে কি, যে টাকাগুলো পাচার হয়েছে, সেই টাকাগুলার সারা ওয়ার্ল্ডে যে দেশগুলো টাকা পাচার হয়েছে, ফিলিপাইন, নাইজেরিয়া, অনেকগুলো দেশ, 15-20% টাকা ব্যাক আসছে। তা অনেক লম্বা একটা প্রসেস। সুতরাং এখানে আমি গায়ের জোর টাকা আনতে পারবো না। কিন্তু আমার এখন এই সরকারের দায়িত্ব হচ্ছে কি, আমার টাকা পাচারটা বন্ধ হওয়া। এটাই সরকার করতে পারতেছে কিনা, না করতে পারলে তাকে আমি জবাব দিতে করবো। সুতরাং এই সমালোচনাগুলো আমাদের গঠনমূলক হওয়া উচিত। সুতরাং ওই স্রোতের গ্যাসে মানে স্রোতের বানে বেশি দেওয়ার সমালোচনা করলে তো আপনি এই করতে পারতেছেন। এই কাজগুলো করবার জন্য আসলে সুশাসন সবচেয়ে বেশি জরুরি। সুশাসন সবচেয়ে গুড গভর্নেন্স সবচেয়ে জরুরি। আদৌ কি এরকম সরকার, আমাদের মতো রাষ্ট্রের সরকার কখনো সুশাসন ফেরানোর কথা বলে? অবশ্যই বলে, এবং সেটা জনগণ প্রত্যাশাও করে, কিন্তু সফলতা আমরা রেটিংটা খুবই কম। আদৌ সম্ভব হবে কিনা এ বিষয়ে আপনার কাছ থেকেই শুনবো। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিতে যাচ্ছি। দর্শক, আর কাবুল, প্রশ্নগুলো সহজ, নিচে আরও একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আর কাবুল, প্রশ্নগুলো সহজ। বিরতির আগে ডক্টর রাকিব, আপনার কাছ থেকে শুনছিলাম, আপনি বলছিলেন যে এই ওয়েলফেয়ার স্টেট করা সম্ভব যদি লন্ডারিং বন্ধ করা যায় বা শতভাগ ট্যাক্স আদায় করা যায়, যারা ট্যাক্স পে করার মতো ক্যাপাবল। এটি নিশ্চিত করবার জন্য তো সুশাসন নিশ্চিত করা সবচেয়ে জরুরি। সুশাসন না থাকলে আসলে আমি সারোয়ার তুষারের সাথে একমত যে এরকম অনেক ইতিবাচক প্রকল্প বা উদ্যোগ হোঁচট খায়। সুশাসনকে নিশ্চিত করা সম্ভব হবে সেই পুরনো হেজিমনি দিয়ে? যে আপনাকে আবার ধন্যবাদ দেন। সুশাসন যদি আপনি নিশ্চিত না করতে পারেন, তাহলে আপনার ক্ষমতাটা খুব ভালনারেবল হয়ে যাবে। এবং সুশাসন আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে মানে খুব টাফ, চ্যালেঞ্জিং, কারণ এখানে অনেক ধরনের চাহিদা থাকে এবং আমাদের যে পলিটিক্যাল যে চেন অফ কমান্ড, সেটাকে ফুলফিল করাটা খুব টাফ। তো সুতরাং আমি মনে করি যে ধরুন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে ধরনের পলিসি নিচ্ছে এবং ওনার যে গ্যাস্টার, সেই গ্যাস্টার অনুযায়ী আমি মনে করি যে উনি খুবই জিরো টলারেন্স নীতিতে আগাচ্ছেন। এবং উনি কিন্তু আসলে দেখেন প্রত্যেকটা জিনিসে একটা ডাইমেনশনাল চেঞ্জ, নিজের মধ্যে পরিবর্তন না, শুধুমাত্র ওনার পরিবর্তনটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছেন। কারণ উনি যে ইনিশিয়েটিভগুলো নিচ্ছেন, সেই বার্তাটা, সেই মেসেজটা ওনার মিনিস্টারের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছেন। এবং বিএনপি কিন্তু শুরুতে এসে বলেছে তারা 180 দিনের ছোটো একটা কর্মপরিকল্পনা নিয়েছে এবং তার পরবর্তী সময়ে ওয়ার্ক অ্যাসেসমেন্টের উপরে, পারফরমেন্স অ্যাসেসমেন্টের উপরে মন্ত্রিসভারও বা ওনার সেট আপও চেঞ্জ হতে পারে। তার মধ্যে আমি একটা জিনিস অ্যাড্রেস করতে চাই। আপনি যদি বলেন মানে শুরুতে কোনো আমরা কমেন্টসে যাচ্ছি না, আমি একটু বলি, আমরা শুরুতে কমেন্টসে যাচ্ছি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে একটা জিনিস আমি অ্যাড্রেস করা উচিত, এখনই অ্যাড্রেস করা উচিত। সেটা হচ্ছে ধরেন আমি একটা ছোটো উদাহরণ দিই, ধরেন জঙ্গল সলিমপুর, সীতাকুণ্ডের একটা দুর্গম জায়গা, সেখানে আপনার ধরেন 3000 একর একটা মানে অভয়ারণ্য সন্ত্রাসী এলাকা, এমন কোনো অপকর্ম না যে সেখানে হয় না। সেখানে কিন্তু অলরেডি বিএনপি মানে এই সরকার কিন্তু আপনার 4000 বাহিনী, যৌথ বাহিনী অভিযান ছাড়াও পুলিশ,
তারপর হচ্ছে বিজিবি সেনাবাহিনী মোতায়েন করে কিন্তু দেখেন এটা শর্ট আউট করে ফেলেছে। তারপর কিন্তু এখানে আবার গণমাধ্যমে খবর বেরিয়েছে যে এই অভিযানের আগে অভিযানের খবর অপরাধীদের কাছে পৌঁছে গিয়েছিল, তারা ওখান থেকে নিরাপদে সরে গেছে। হ্যাঁ, এখন এই জায়গাগুলো এবং শুধুমাত্র তাই না, আপনি দেখুন তাহলে এই খবরগুলো কারা দেয়? তার মানে তারা বিহাইন্ড দ্য গভর্নমেন্ট, বিষয়টি এরকম না, বিহাইন্ড দ্য ব্যাপারটা হচ্ছে ধরেন আমাদের প্রত্যেকটা চক্রের সাথে কিন্তু মানে আইন শৃঙ্খলা বাহিনী বা প্রত্যেকটা এই জাতীয় একটা লিয়াজও কিন্তু আগে থেকে মেনটেন হয়। ধরেন আপনি দেখবেন অনেক জায়গায় দেখবেন পুলিশ বা এই জাতীয় বাহিনীগুলো কিন্তু পকেটে আপনার গাঁজা বা ইয়ে দিয়ে তাকে ধরে ফেলতেছে, আবার যারা ব্যবসা করতেছে তারা কিন্তু আবার তাদের সাথে যোগদান এটা দিয়ে আপনি সুশাসন কিভাবে নিশ্চিত আমি করবেন? আমি সেই পয়েন্টে আসতেছি। এবং এই জায়গাটা যদি আপনি ব্রেকডাউন না করতে পারেন এবং এই বিষয়গুলোতে যদি আপনি একেবারে জিরো টলারেন্স নীতি না দিতে পারেন, তাহলে কিন্তু খুব একটা অবস্থা খারাপ হয়ে যাবে। ডক্টর রাকিব, আপনি কিন্তু বলছেন যদি না পারেন, যদি না করেন, তো যদি মুক্ত বাক্য তো আপনিও নিশ্চিত হয়ে বলতে পারছেন না। না, এখন পর্যন্ত তো মাত্র 22 দিন হলো সরকার বয়স। এখন আমি 3 মাস 6 মাস মর্নিং অলরেডি তো সেগুলো করতেছে, অলরেডি তো অনেক উদ্যোগ আপনি নিয়েছে। আজকে একজন মানুষের পরিবর্তন দেখছি, সবার মধ্যে দেখছি না। একজন মানুষ এখন বাকিদের কাজের অ্যাসেসমেন্ট করতে হলে আপনাকে 180 দিন পর্যন্ত ওয়েট করতে হবে। আমরা 180 দিন পর্যন্ত করতে চাই। এবং ধরেন আরেকটা জিনিস ধরেন আপনি একজন মানুষ যে বলতেছেন এটা কিন্তু একটা কাল্টের দিয়ে চলে যাচ্ছে। দেখুন ফ্যামিলি কার্ডটা কিন্তু সোশ্যাল ওয়েলফেয়ারে আমি ওই হিসেবে যাচ্ছি না, কিন্তু দেখুন উনি কিন্তু প্রত্যেকটা মিনিস্ট্রি কিন্তু দায়িত্বগুলো ভাগ করে দিচ্ছে। যেমন এগ্রিকালচার কার্ড, এগ্রিকালচার প্রবাসী কার্ডের কাছে যাবে। যেমন আজকে আরেকটা উদ্যোগ নেওয়া হয়েছে, সেটা হচ্ছে কি স্কুল কলেজে আপনার হচ্ছে কি হাফ ডে মিল এবং হচ্ছে বিভিন্ন জায়গায় উচ্চমাত্রার ইন্টারনেট ব্যবস্থা গ্রহণ করা হবে। এই জাতীয় জিনিসগুলো কিন্তু ওনার প্রেস উইং কিন্তু এগুলোকে অ্যাড্রেস করতে পারতেছে না, কারণ মানুষকে এগুলো জানতে হচ্ছে ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল অ্যাক্টিভিস্টের মাধ্যমে, ফেসবুক অ্যাক্টিভিস্টের মাধ্যমে। আমি মনে করি এই জিনিসটা জোরদার করা উচিত প্রাইম মিনিস্টারের। আদারওয়াইজ কিন্তু কারণ প্রেসের কাজে হচ্ছে কি এগুলোকে প্রচার করা, এই বাচ্চাদের স্কুলের যে মিড ডে মিল, এটি নিয়েও আমার কাছে গণমাধ্যমে খবর আমি নিজে পড়েছি যে পচা মানে কাঁচা ডিম দেওয়া হচ্ছে, এরপরে পাউরুটি মেয়াদ উত্তীর্ণ নষ্ট, গ্রামের ছেলে বাচ্চারাই খেতে পারছে না। 10 to 20% এরর অ্যাকসেপ্টেবল যে কোনো প্রজেক্ট, কিন্তু 80% না অ্যাকসেপ্টেবল না। এই কারণে আমি মনে করি যে ধরেন এগুলো কাজগুলো যেন ভালো কাজগুলো যেন জনগণের কাছে প্রচার করা দরকার উচিত এবং ওনার প্রেস উইংকে দায়িত্বগুলো নেওয়া পাশাপাশি এই চেইন অফ কমান্ডের মাঝখানে, কারণ আপনারা যদি এই ব্যারিয়ারগুলো যদি ভাঙতে না পারেন, কারণ এখানে অনেক সিন্ডিকেট ঢুকবে, অনেকে মেয়াদ উত্তীর্ণ খাবার দেওয়ার চেষ্টা করবে, অনেকে টাকা মারার চেষ্টা করবে। এই জায়গাটা যদি আপনি নিশ্চিত না করতে পারেন, গুড গভর্নেন্স যেটা আমরা বলি, গুড গভর্নেন্স না করতে পারলে তারপর ক্ষমতাকে আপনার চ্যালেঞ্জের হবে। কারণ এটা এখন হাসিনা যুগ নাই তো, এখানে সারা তুষারপাতে বসে আছে, কারণ ওনারা ধরেন তারা তো আর ছাড় দেবে না, তারা তো ভালো জিনিসে ছাড় দিতেছে না, এই জিনিসটা আগে ছাড় দেবেন। আপনারাও তো কণ্ঠরোধ করবেন না, ভালো জিনিসে ছাড় দিতেছে না, এই জিনিসটা আগে ছাড় দেবেন। আপনারাও তো কণ্ঠরোধ করবেন না, তাদের তো বলার স্বাধীনতা দিবেন। আমরা তো কন্ট্রোল করার পক্ষে না, আমরা কথা বলতে চাই, আমাদের কথা বলার সুযোগ দিতে চাই। দেখি স্যার তুষার ভাই কি বলতে চান? না, কয়েকটা জিনিস। একটা হলো মিড ডে মিলের ক্ষেত্রে আপনি খোঁজ নিয়ে দেখেন ভালো করে যে এইগুলোর ডিস্ট্রিবিউশনটা সব লোকাল পান্ডাদের কাছে চলে যায়, যারা দলীয় মানে পৃষ্ঠপোষকতা প্রাপ্ত। যেগুলো ভালো উদ্যোগ নিচ্ছেন আপনি, এগুলো কিন্তু নষ্ট হয়। আমাদের কথা হচ্ছে এটাই যে এগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। বিরোধী দল হিসেবে ভালো উদ্যোগগুলোকে তো আপনাদেরও পাহারা দিতে হবে ডেফিনেটলি, কারণ এগুলো তো রাষ্ট্রের জন্য। অবশ্যই। এবং এখানে যেন নয় না হয়, অপচয় না হয়, এটাই আমরা ধরেন ফ্যামিলি কার্ডের বিরুদ্ধে না, মানে এই ফ্যামিলি কার্ড তো বিএনপির না, এটা রাষ্ট্রের, অবশ্যই ফ্যামিলি কার্ডের বিরুদ্ধে না, কিন্তু ফ্যামিলি কার্ডের যদি অপচয় হয়, যদি প্রজেক্টটা ফেল করে, শুধুমাত্র আপনি এই যে এই কথাটা বলার জন্য, এটা আপনার অহমিকা কিনা, ইগো কিনা, এটা আমরা বুঝতে চাই যে আপনি 21 দিনের মধ্যে আমরা দিয়ে দিয়েছি, এই কথাটা কে যদি আপনি প্রধান করেন তাহলে আপনি পুরো জিনিসটাকে। আবার সোশ্যাল মিডিয়ায় দেখলাম অনেকে লিখছে যে নখে ভোটের কালি উঠবার আগে ফ্যামিলি কার্ড পেলে। তো এই চটকদারিত্বের মধ্যে যদি আপনি থাকেন তাহলে এটা একটা লেভেলে থাকবে। আরেকটা লেভেল হচ্ছে আসলেই আপনি এটাকে জনবান্ধব কর্মসূচি করতে চান, তো সরকার যেহেতু উদ্যোগ নিয়েছে, আমরা চাইবো যেটা যেন জনবান্ধব কর্মসূচি হয় এবং এটা যেন আসলেই যারা সুবিধা পাওয়া উচিত, যারা এটা দাবিদার, তাদের কাছে যেন যায় এবং কোনো মিসম্যানেজমেন্ট যেন না হয়। কারণ অতীতের যে ওই আপনার ভিজিএফ কার্ড সহ বিভিন্ন কার্ড, এগুলো নিয়ে লোকাল পর্যায়ে কী হয় আমাদের কাছে কিন্তু সেগুলোর, আমরা যেহেতু লোকাল পলিটিক্স করি এবং খোঁজ খবর রাখি, আমরা জানি। তো এখন রাতারাতিতে এমন কোনো ম্যাজিক ঘটে নাই, যে পুরো সিস্টেমটা তো আগের মতোই আছে। সেখান থেকে কিভাবে আপনি সরাসরি ওই যিনি দাবিদার তার কাছে যাবেন, তার কাছে পৌঁছাবেন, এবং সবচেয়ে বড় বাধা হচ্ছে দলীয় সিন্ডিকেটটা। এই দলীয় সিন্ডিকেটটাকে কীভাবে আপনি মুক্ত রাখবেন, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা যদি করতে পারে সরকার, যদি এটাকে সফল একটা প্রজেক্ট করতে পারে, অবশ্যই আমরা এটা সাধুবাদ জানাবো। সরকার যদি সফল করতে পারে, সরকারের তো পার্ট আপনারাও, মানে পার্লামেন্টে পজিশন এন্ড অপোজিশন দুটো মিলেই তো সরকার। অবশ্যই এখন সরকার সফল হতে হলে স্টিয়ারিং যার হাতে, সহযোগিতা লাগবে, অবশ্যই লাগবে। আপনারা কি সেই সহযোগিতা করার মানসিকতায় আছেন? 100% স্টিয়ারিং যার হাতে, উদ্যোগটা তাকে নিতে হয়। ইউনূস সরকার দেখবেন যে কোনো গুরুত্বপূর্ণ জাতীয় প্রশ্নে সব রাজনৈতিক দলগুলোকে ডাকতো, এমনকি জাতিসংঘেও নিয়ে গেছে। এবং লোকাল পর্যায়ে আমরা যখন আইন শৃঙ্খলার মিটিং হতো প্রশাসনের সাথে, সেখানে কিন্তু সব দল থাকতো। তাহলে আপনি সেটা শুরু করতে হবে, সব দলগুলোকে আপনার এখানে আপনি কিভাবে ফ্যামিলি কার্ডটা ডিস্ট্রিবিউট করছেন সেটা আপনি সবার কাছে স্বচ্ছতার ভিত্তিতে হিসাবটা দিবেন। সবগুলো রাজনৈতিক দল নিয়ে মাঝে মাঝে চায়ের আড্ডা অবশ্যই প্রশাসনের উচিত এরকম বিষয়। এর পাশাপাশি হচ্ছে যে আপনার এটাকে কেন্দ্র করে যেন নতুন কোনো ডোমেস্টিক ভায়োলেন্স না হয়, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। কেমন ভায়োলেন্স হতে পারে? যেমন ধরেন আমাদের দেশে যারা গার্মেন্টসে চাকরি করে যে মেয়েরা, তারা কিন্তু অনেক ক্ষেত্রে ভ্যাগাবন্ড স্বামীদের পালে, এটা আমরা সবাই জানি। ভরণ
পোষণ করে, তখন ওই স্বামীরা কি করে, মাস শেষে যখন এই বেতনটা তার কাছ থেকে নিয়ে যাওয়ার জন্য তাকে শারীরিক টর্চার করে। এটা মোটামুটি বাংলাদেশে একটা সামাজিক ফেনোমেনন। এই যে মহিলাদের কাছে আমরা দিচ্ছি, এটা অবশ্যই সাধুবাদ জানানোর মতো যে মহিলাদের হাতে এটা আমরা সরাসরি দিচ্ছি। এটা যেন তার মানে পরিবারের যিনি পুরুষ, তিনি যেন কোনো রকম বল প্রয়োগ না করেন, এটাতে প্রভাব বিস্তার না করেন, এইটাও কিন্তু খেয়াল রাখতে হবে। এবং এটা ওই যে আপনার জনপ্রতিনিধি যারা আছে, এটা কিভাবে খেয়াল রাখতে পারে? জনপ্রতিনিধিরা আছেন আপনার, মানে বাড়িতে আপনার ধরেন আপনি একটা ইউনিয়নে কয়টা কার্ড দিয়েছেন, এটা হিসাব রাখা তো কঠিন কোনো বিষয় না। মানে মনিটরিংটা করতে হবে আপনাকে, কারণ এটা যদি নতুন এই মনিটরিং এর দায়িত্ব তো হচ্ছে বিরোধী দলের। অবশ্যই আমি যখন বলবো, আমি 100% আমি এটা আপনার সাথে একমত। আমি যখন বলবো যে অমুক ঘরে এই কার্ডটাকে নিয়ে এই ঝামেলা হয়েছে, তখন সেটাকে আমলে নিতে হবে। সেটা বিরোধী দল বলেছে এই জায়গা থেকে, সুতরাং এটা কস করে দাও, ওই জায়গা থেকে দেখলে হবে না। মানে রাজনীতিতে একটা পরিবর্তন তো এসছে, নিশ্চয়ই বর্তমান সরকার অবশ্যই শুনবে, আমরা মনে করি। আমরা তো আশা করি যে শুনবে, এই কারণে আমরা আগে থেকে এগুলো বলে রাখছি, এবং এটা সরকার শুনলে সরকারই ভালো হবে। আচ্ছা, আজকে ধরেন একটা উদ্যোগ শিক্ষা মন্ত্রণালয় থেকে আসছে, আমরা দেখলাম মিড ডে মিলের কথা তো উনি বললেন যে ওই ম্যানেজিং কমিটি যেটা শিক্ষাগত যোগ্যতার আপনার কাছে, আমি আপনাকে জিজ্ঞেস করি এই সিদ্ধান্তটা কিরকম মনে হচ্ছে আপনার কাছে? এটা কি আপনার মনে হয় না যে ম্যানেজিং কমিটিতে রাজনৈতিক যারা প্রভাবশালী অর্থাৎ সরকার দলীয় লোকজন তাদেরকে এখানে অন্তর্ভুক্ত করার জন্য কাজটা করা হয়েছে? এটা তো একটা ক্যাওস তৈরি করবে, এবং অহেতুক কারণে তারা ওই স্কুল কলেজের কতটুকু ক্যাওয়াস হতে পারে, শিক্ষায় কি কি ব্যাড ইম্প্যাক্ট পড়তে পারে আমরা শুনবো। আমি ছোট্ট আরেকটি বিরতি। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছে, আরও একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আর কাবুল প্রশ্নগুলো সহজ, সরাসরি যাচ্ছে আলোচনায়। বিরতির আগে সারওয়ার তুষার, আমরা আলোচনা শুনছিলাম আপনার কাছ থেকে যে শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি নিয়ে কথা বলছিলেন। প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি নিয়ে আমাদের প্রধান সমস্যা হচ্ছে এটা রাজনীতিকরণ। রাজনৈতিক দলের নেতারা এখানে যে হস্তক্ষেপ করে পুরো শিক্ষা ব্যবস্থাটার দলীয়করণ করে এবং একটা মারাত্মক রকমের বিশৃঙ্খলা সৃষ্টি করে সেখানে আবার। এবং এখানে ম্যানেজিং কমিটিতে যারা থাকেন, সভাপতি থাকেন, বিশেষত তার শিক্ষা সংক্রান্ত এক্সপোজারটা কী, এটা আমাদের দেখা উচিত। যে আপনার শিক্ষার অবদানটা কী, যে আপনি যেখানে থাকবেন, আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠান চালাবেন, আপনার একটা মানে ক্রেডিবিলিটি থাকতে হবে না? কিন্তু এই রাজনৈতিক দলের নেতারা এখানে রেখে একটা নিয়ন্ত্রণের মেকানিজম। মানে এখন আবার আজকে যে সিদ্ধান্ত দেখলাম সেটা হচ্ছে যে এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতাটা অত গুরুত্বপূর্ণ হবে না। মানে আপনি আগে যেটা ছিল যে মিনিমাম স্নাতক হতে হবে, সেখান থেকে সরকার সরে আসার চিন্তা ভাবনা করছে। আজকে শিক্ষা মন্ত্রণালয়ে আলোচনা হয়েছে। আমাদের শিক্ষামন্ত্রীকে কিন্তু আমরা অত্যন্ত পছন্দ করি। আমরা যখন ছোটবেলায় তখন তিনি শিক্ষামন্ত্রী ছিলেন, কারিশমেটিক শিক্ষামন্ত্রী, বাংলাদেশের নায়কোচিত ব্যাপার আছে তার মধ্যে। তিনি কেন এই ধরনের সিদ্ধান্তের দিকে যাচ্ছেন, এটা আমার কাছে বোধগম্য হয়নি। আশা করি সরকার এই সিদ্ধান্ত থেকে সরে আসবে। মানে রাকিব, আসলে কি সরে আসা উচিত? অবশ্যই সরে আসা উচিত। দেখুন, আসলে আমাদের হাসিনার আমলে যেটা করেছে, আমরা তো হয়তো নানান দিক হিসেব নিকেশ করে এটি সিদ্ধান্ত নিতে পারেন না। এখন তড়িৎ গতিতে সিদ্ধান্ত নেওয়ার কিছু নাই। আসলে দেখুন, শিক্ষাটা কিন্তু শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, এই সেক্টরগুলো কিন্তু খুবই সেন্সিটিভ জায়গা, ফাউন্ডেশন খুবই সেন্সিটিভ জায়গা। আমরা মনে করি ধরেন হাসিনার আমল আমরা দেখেছি প্রাইমারি স্কুলও ছাত্রলীগের কমিটি ছিল। আমরা মনে করি ধরেন আমরা অন্তত ক্লাস 10 পর্যন্ত আমরা মনে করি যে কোনো ছাত্র রাজনীতি থাকা উচিত না, ইন্টারমিডিয়েট পর্যন্ত আমরা রাখা বেটার। এবং আমি মনে করি যে এখানে ধরেন আমাদের তো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সমাজের যে গণ্যমান্য ব্যক্তিগুলোকে, মানে যারা সামাজিক, মনে রাখবেন কিন্তু আমাদের কিন্তু সোসাইটিটা কিন্তু সব কিন্তু আইন আদালত দিয়ে সব চলে না। আপনি দেখেন গ্রামে কিন্তু সোশ্যাল ইনফ্লুয়েন্সটা কিন্তু রয়েছে, গ্রামে কিন্তু অনেক সমস্যা কিন্তু সালিসি বিচারে শেষ হয়, তাই না? তো এই জাতীয় যে লোকগুলা, সেগুলো কিন্তু আমাদের সোসাইটিতে একটা গণ্যমান্য ব্যক্তি। তো এই জাতীয় লোকগুলোকে আমরা যদি বেশি প্রায়োরিটি দেই এবং এইসব কমিটিতে আনা হয়, আমি মনে করি যে শিক্ষাক্ষেত্রে একটা অগ্রগণ্য উন্নতি আসবে। আর একটা জিনিস আমি একটু বলতে চাই, আপনি গত টার্মে বলেছিলাম, সেটা হচ্ছে ধরেন আমাদের বিরোধী দল তো ডেফিনেটলি সমালোচনা করবে, কারণ বিরোধী দল একটা ডেমোক্রেটিক ওয়েলফেয়ার সোসাইটিতে সেটি বলেছেন যে ওনারাও ভুল ধরিয়ে দেবেন, কিন্তু ভুল শোনার মানসিকতা না শোনা, সেটা হচ্ছে কি ধরেন আমাদের ফ্যাক্ট বেস সমালোচনা দরকার। কারণ হচ্ছে কি ফ্যাক্ট বেস সমালোচনা না হলে এটা কিন্তু ওনাদের ক্রেডিবিলিটি হারায়, আবার যিনি সরকারে থাকে তাকেও আসলে নানা দিকে ভুল পরিচালিত করে। আমি আজকে ছোট একটা উদাহরণ দিই। ধরেন ডেপুটি স্পিকার নেওয়ার জন্য জামাতকে বলেছিল, অফার দেওয়া হয়েছিল, উনি বলছে ডেপুটি স্পিকার নেবে না, ওনার পররাষ্ট্র উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয় দিতে। মানে আসলে জামাত যে এখনো আনপ্রিপেয়ার একটা দল, ওনারা আসলে বিরোধী দল হয়েছে কাগজে কলমে, ঠিক আছে, কিন্তু প্র্যাকটিক্যালি ওনারা আসলে কতটুকু ফাংশনিং করতে পারবে এটা নিয়ে আমি খুব গুরুতর সন্দেহ। আমি আর সারওয়ার তুষাররা জোটে আছে যেহেতু ইনফ্লুয়েন্সটা কম, ওনারা ধরেন 6 জন ব্যক্তি, তারপরেও ওনারা খুব ভাইব্রেন্ট একটা সংসদ আমরা আশা করি। আর একটা জিনিস আপনি বলি, ধরেন মানে জামাতের যে বিষয়টা, জামাত আসলে ধরেন অতিমাত্রায় আসলে সমালোচনা শুরু থেকেই এরকম একটা মুভমেন্ট নিয়ে এসে, যে সে কারণে আসলে তার ফ্যাক্ট বেস যে স্টাডি করা ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু সে আসলে দূরে সরে যাচ্ছে। আমরা মনে করি যে সংসদ 12 তারিখে শুরু হচ্ছে, আগামী পরশুদিন থেকে। তো আমরা একটা ভাইব্রেন্ট সংসদ পেতে যাচ্ছি আশা করি এখন পর্যন্ত, এবং সংসদ শুরু হওয়ার পরে এই জিনিসগুলো ফ্যাক্ট বেস আলোচনা হওয়া উচিত, যাতে সরকারি দল কোনো ভুল করলে সেটা ভুলটা শোধরানোর জায়গাটা থাকে। ধন্যবাদ ডক্টর রাকিব আল হাসান। সারওয়ার তুষার, আপনাকেও ধন্যবাদ। দর্শক,
আজকের মতো শেষ করছি আর কাবুল প্রশ্নগুলো সহজ অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল 7টায়। ফিরছি কাল রাত 9টায় নতুন অতিথিদের সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্লোবাল টেলিভিশনের সঙ্গে থাকুন।